মার্ডার করতে। কি পৈশাচিক কাণ্ড! তাহলে বাবা মারা তার ছেলে মেয়েদের কি শিক্ষায় শিক্ষিত করবে? ডাক্তার করবে, ইঞ্জিনিয়ার করবে, না আরো কিছু করবে? দেশে পড়াবে না বিদেশে পাঠাবে? কোথায় গেলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারবে? বর্তমান যুগের এক বিশাল ভয়ঙ্কর সমস্যার রূপ ধারণ করেছে, যেটা লিটারেসি এবং শিক্ষার মধ্যে ঠাকুর সর্বপ্রথম ডিফারেন্স এনে দিলেন, বুঝিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে যে অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, নইলে শিক্ষা হয়ই না। কি করলে সেই অভ্যাস ব্যবহার এবং সহজ জ্ঞান হবে? তবে কি আর্য ঋষির দেশ ভারতবর্ষের যে সিস্টেম ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের ছেলেরা গুরুগৃহে গিয়ে শিক্ষা অর্জন করত, গুরু তাদের সহচর্যে তার সঙ্গ করত, 24 ঘন্টা তাদের লালন পালন খাওয়ানো, প্রতি মুহূর্তে তাদের শিক্ষা দিতেন এবং সেই যে চারিত্রিক গঠন দৃঢ়তা তৈরি করে দিতেন, যাতে করে মানুষের মনুষ্যত্বের বুনিয়াদ মজবুত ছিল, চরিত্রহীন মানুষ পাওয়া যেত না। সেইটা নষ্ট হয়ে গেল আধুনিক উচ্চশিক্ষা, ইংলিশ মিডিয়াম, দেশে বিদেশে অনেক শিক্ষা অর্জন করে এলো, পিএইচডি করলো, পিএইচডি করলো, একাধিক পিএইচডি করলো। তারপরেও কি বুকে হাত দিয়ে বলা যাবে সে চরিত্রবান একজন মানুষ হয়েছে? না। তাহলে ত্রুটিটা কোথায়? সেই শিক্ষা সম্বন্ধে আজকে ঠাকুর কি বলছেন, কেমন শিক্ষার কথা বলছেন, কি করলে সেই শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, এই বিষয়ে একটু আলোচনা করব। ঠাকুর বললেন, অভ্যাস ব্যবহার ভালো যত, শিক্ষাও তার জানিস তত। মুখে আছে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। শিখতে বসে প্রথমেই মনে হয় যে ঠাকুরের কথা না মানলে সব জীবনটাই বেকার হয়ে যায়। শিক্ষা সম্বন্ধে শ্রী ঠাকুর যে সমস্ত বাণী দিয়েছেন, তার মূল হচ্ছে লেখাপড়াটা শিক্ষার একটা গৌণ জিনিস, মুখ্য জিনিস নয়। বাড়ির স্বভাব সুষ্ঠু নাইলে শিষ্ট জীবন হয়ই না। আধো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি, সেইটি হবে উত্তম ছেলের, হিসাবে চল নয় পস্তাবি। মুখ্য জিনিস হলো অভ্যাস ব্যবহার, ঝোঁক, রোগ, নেশা, প্রত্যয়, চরিত্র, বৈশিষ্ট্য অনুপাতিক কর্মদক্ষতা, স্ফুরণ এবং নিয়ন্ত্রণ। এইগুলি যতটা বাস্তবে রূপায়ণ হবে, ততটা তার প্রকৃত শিক্ষা লাভ হবে। তাছাড়া মা বাবার ইচ্ছা মতো তাকে শিক্ষার পথে এগিয়ে পিঠে চাবুক মেরে দৌড় 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 করে ফাস্ট করে কোনো লাভ হবে না। একজন মানুষ শিক্ষায় হঠাৎ প্রথাগত শিক্ষায় বিদ্বান হতে পারে, কিন্তু চালচলনে, ব্যবহারে, কথাবার্তায় যদি সেটা প্রস্ফুটিত না হয়ে ওঠে, চারিত্রিক দৃঢ়তা না আসে, তবে সে কিসের শিক্ষিত? তাই বিদ্বান এবং শিক্ষিত এই কথা দুটির মধ্যে যথেষ্ট পার্থক্য শ্রী ঠাকুর সর্বপ্রথম বললেন। তুমি শিক্ষিত হতে পারো, কিন্তু বিদ্বান হতে পারবে না যদি আদর্শ কেন্দ্রিক না হও। যারা শুধু বিদ্যার অধিকারী তারা অবশ্যই বিদ্বান, আর যারা মনুষ্যত্ব অর্জনের বিধিগুলোকে অনুশীলনপূর্বক জীবনে রূপায়িত করতে পেরেছে, তারা অবশ্যই হচ্ছেন প্রকৃত শিক্ষিত। তাই শ্রী ঠাকুর বললেন, ব্যবহার আর অভ্যাসের সঙ্গতি যার যেমনই, লেখাপড়া যাই না জানুক, শিক্ষা কিন্তু তেমনই। লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয়ই না।
কাজেই সন্তানদের শিক্ষিত করে তোলার অভিপ্রায়ে ছোটবেলা থেকে যখন মন মায়ের মধ্যেই নিবিষ্ট থাকে, তখন থেকেই শিক্ষার ব্রত শুরু হলো। পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করা, নিয়ত প্রণাম করা, তাদের আদেশ নির্দেশ পরিপালন পরিপোষণ এবং তাদের ডিসিপ্লিন বা আদর্শের বাইরে সে কোনো কাজ করবে না, এই শিক্ষা দিতে গিয়ে ঠাকুর বলছিলেন 5 বছরের মধ্যেই তার সমস্ত শিক্ষা সে কমপ্লিট করে ফেলল মায়ের কাছ থেকে। তাতে তার সারা জীবনের পাথেয় ব্যবহার ঝোঁক রোগ ঠিক করে ছেলেদের সাশ্রয়ী সুন্দর অর্জনে পটু করে তুলতে হয়। আবার বলছেন ছেলেদের প্রথম থেকে ডিফিকাল্টিস গুলো ফেস করতে দিতে হয়, বাধা বিঘ্নের সম্মুখীন হতে দাও এবং সেগুলো কি করে ওভারকাম করতে হবে সেটা বাস্তবভাবে করিয়ে দেখাও। এতে আত্মপ্রত্যয় বাড়বে, নিজের উপরে ভরসা বিশ্বাস দৃঢ়তা আসবে, ইচ্ছা শক্তি বাড়বে, বাস্তব জীবনের সমস্যা সম্বন্ধে অত ভীত হলে চলবে না, ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দাও। রেখো না বাঙালি করে মানুষ কর, রেখেছ বাঙালি করে মানুষ করনি, কবিতার শেষ লাইন। কাজেই প্রকৃত শিক্ষার ভিত্তি হচ্ছে ছোটবেলা থেকেই তাকে তৈরি করতে হবে তেমন ভাবে যে বিষয়ে পিতামাতা যথেষ্ট সচেষ্ট হতে হবে। প্রকৃত শিক্ষাই হলো প্রেম দীপ্ত হয়ে, আগ্রহ সহকারে, অহংশূন্য হয়ে, হৃদয়ের কাছে হৃদয়ের আত্মসমর্পণ। এই শিক্ষায় শ্রী শ্রী ঠাকুর প্রকৃত শিক্ষার কথা বলছেন। কেহ বলেন সাহিত্যের প্রধান উদ্দেশ্য হলো মনোরঞ্জন, আবার কেহ বলেন সাহিত্যের প্রধান উদ্দেশ্য হলো লোকশিক্ষা প্রদান। কিন্তু আমরা যদি মনে করি দ্বিতীয়টি সঠিক, বেদ হলো বিশ্বের প্রাচীনতম সাহিত্য। বেদ কথাটি এসছে বিদ ধাতু থেকে, আর ওই বিদ ধাতুর অর্থ হচ্ছে জানা। চতুর্বেদের মধ্যে 3টি, ঋক সাম যজুর্বেদ, এই 3টি বেদে আছে পরমকে জানার আকুতি, আর অথর্ব বেদে আছে নাট্যশাস্ত্র থেকে চিকিৎসা শাস্ত্র, এই সমস্ত কথা। কাজেই জানার ওই আকুতি মানুষকে প্রকৃত শিক্ষা দান করে, আর তার জন্যে পাণ্ডিত্যের প্রয়োজন হয় না। আদর্শ কেন্দ্রিক বর্তমান যুগে বহুবিধ শিক্ষা প্রচলিত আছে, কত ফ্যাকাল্টি, কত স্পেশালিটি, যেমন বুনিয়াদী শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, চাকুরি নির্ভর শিক্ষা, জ্ঞান অর্জনের শিক্ষা। কিন্তু প্রথম 3টির উদ্দেশ্য অত্যন্ত সীমাবদ্ধ। মানুষের চরিত্র গঠনের শিক্ষার দিকটা একেবারেই বাদ, যেখানে পুরোপুরি উপেক্ষা করেছে সরকার এবং গার্জেনরা। তাছাড়া পরোপকার সমাজসেবা এই শিক্ষায় উদ্বুদ্ধ করে না ছেলেদের। আগুন লেগেছে দৌড়ে যা, ঝাঁপিয়ে পড়, জল নিয়ে এসে নিভিয়ে দে, না 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 আমার ছেলেটা যাবে না, যদি বিপদ হয়ে যায়। কেউ অসুস্থ হয়েছে তাকে দৌড়ে নিয়ে হসপিটালে ভর্তি, না না তোকে যেতে হবে না, যদি পুলিশ কেস হয়। এমন ভাবে সংকীর্ণ করে তোলে ঘরের শিক্ষা থেকে ছেলেপিলেগুলো ভবিষ্যতে আর কাউরির হয়ে ওঠে না, লাস্টে নিজের পরিবারের নিজের মা বাবারও সেবা থেকে বঞ্চিত হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন মিশন ক্যারেক্টার মেকিং শিক্ষা, যা মানুষের মনকে প্রসারিত করে, উদার করে, আদর্শ কেন্দ্রিক শিক্ষা, সেই শিক্ষায় আমাদের ঠাকুর দিতে চেয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন শিক্ষার প্রধান জিনিস হলো ভক্তি। তাই ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে মা বাবার প্রথম কাজ হলো নিজেরা বাস্তবভাবে শ্রেয়নিষ্ঠ হয়ে চলা, গুরু বা গুরুজনের ভক্তি প্রদান করা, ভক্তির জীবন্ত দৃষ্টান্ত করে তোলা,
তাদের সামনে, যার ভেতর দিয়ে মাতা পিতার প্রতি তাদের ভক্তি সঞ্চারিত হয়, শ্রদ্ধা আসে। ছেলেপিলেদের মধ্যে আর গুরু ভক্তি তো গজিয়ে উঠবেই, মা বাবার গুরু ভক্তি দেখে মুগ্ধ হয়ে যাবে। এই হলো শিক্ষার মূল জিনিস, যেটা বিবেকানন্দের, নেতাজি সুভাষচন্দ্রের মা বাবার গুরু ভক্তি দেখে, তিনি জাপান থেকে এসছেন একটা ক্যামেরা নিয়ে দামি, মাকে বলছেন, মা এই ক্যামেরা দিয়ে প্রথম তোমার ফটো তুলবো, এসো। মা সঙ্গে সঙ্গে বলে, 1 মিনিট দাঁড়া খোকা। ঠাকুরের ফটোটা নিয়ে মাথার উপরে দিয়ে দাঁড়ালেন। বললেন, এটা কি তোমার ফটো তুলবো বললাম তো। বললেন, না, আমার গুরু মাথায় না থাকলে আমার ফটোর কোনো মূল্য নেই। সর্বাগ্রে আমার গুরু। মায়ের এই গুরু ভক্তি দেখে তিনি বাংলাদেশে গেলেন, পরবর্তীতে ঠাকুরের সঙ্গে কয়েকবার দেখা করলেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এই মায়ের ভক্তি থেকে ছেলে শেখে। আরো বললেন, শিক্ষাটা যাতে সহজ এবং স্বাভাবিক হয় তার চেষ্টা করা দরকার। প্রত্যেকটি ছেলে মেয়ের অভ্যাস ব্যবহার শিশুকাল থেকে সুসংগঠিত হতে হবে। মা বাবা পরিবারের জন্য সবার চাল চলন, আদব কায়দা, আচার ব্যবহার, কথাগুলো এমন সুন্দর হবে যে অশ্লীল ভাষা প্রয়োগ করবে না গার্জেনরা। ছেলেটা তোতা পাখির মতো সেটাই শিখে ফেলবে, যেটা ম্যাক্সিমাম ছোট ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি আমি দেখেছি কোনো ভালো পরিবারে বাচ্চা ছেলেদের আগে আপনি করে কথা বলে। আমি বললাম, অতটুকু ছেলেকে আপনার দরকার? তার দাদু বলছে, বলে, আমি যদি তাকে উপযুক্ত সম্মান দিয়ে কথা না বলি, তুই বলি, তুই তুকারি করি, তাহলে সেও বড়দের তুই তুকারি করবে। ও তো জানে না, ভাবছে এইভাবেই বলতে হয়। আমি যদি কোনো স্ল্যাং ইউজ করি, সে ওইটা নকল করে আমাকেও সেই স্ল্যাং ইউজ করবে। তাই তাকে উপযুক্ত সম্মান যেমনটি আমি চাই, তেমন সম্মান তাকে প্রদান করলে সেও আমাকে, এই সবাইকে এই সম্মান প্রদান করবে। এই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। আজ ঠাকুরের শ্রীচরণে আশ্রয় লাভের পর আমরা বুঝতে পেরেছি যে সবকিছুর মূলেই হচ্ছে দীক্ষা। দীক্ষা মানে যদি হয় দক্ষতা অর্জনের কৌশল জেনে নেওয়া, তাহলে সর্বক্ষেত্রে এই দীক্ষার কেন অপরিহার্য। এই দীক্ষাকে যত আমরা ছড়িয়ে দিতে পারবো, ঠাকুর 10 কোটি দীক্ষার কথা বলেছিলেন, তখন ভারতের জনসংখ্যা এত ছিল না। এখন জনসংখ্যা অনেক বেড়ে গেছে, তাই 10 কোটিতে হবে না, কোটিতে কোটিতে উদ্ভিন্ন হয়ে উঠলে তবেই যদি তাদের সংস্পর্শে এসে অন্তত 50% মানুষ যদি আদর্শ কেন্দ্রিক হয়ে চলে, আর যদি তারা ছেড়ে না দেয়, ঠিক ঠিক অ্যাক্টিভ হয়ে চলে, তবে দেশকে 10কে সংশোধন করা সম্ভব হবে। এই শিক্ষা থেকে মানুষ ব্যবসা, পেশাবৃত্তি, সংসার জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, সব জীবনে দক্ষতা লাভ করবে। এর কৌশল আয়ত্ত করতে পারবে, তবেই তার দীক্ষা সুসংগঠিত হবে। দীক্ষা গ্রহণ করতে হয় সদ্গুরুর কাছে, তিনিই একমাত্র গুরু, তিনি সব বিষয় জানেন। দীক্ষা গ্রহণ করে তার দেওয়া বিধান মতো চললে, অভ্যাস হয়ে যায় কিছুদিন চলার পরে, তখন মস্তিষ্কের কোষগুলি সতেজ হয়ে ওঠে। আর ভোঁতা হয়ে যাওয়া অস্ত্র যেন ইস্পাতের মতো, শান দেওয়ার মতো আবার তরতরে হয়ে ওঠে নার্ভতন্ত্র। এর ফলে স্মৃতিশক্তি, বোধ শক্তি, বিবেক জাগ্রত হয়ে ওঠে, জ্ঞান তৃষ্ণা বেড়ে যায়। এই সবে বৃদ্ধির ফলে দীক্ষা নেওয়া সার্থক হয়ে ওঠে। প্রকৃত মানুষ হওয়ার সংকেত গুলি হচ্ছে চরিত্র গঠন, তখন চরিত্রের মধ্যে দৃঢ়তা আসে। এই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। তাই আদর্শ প্রাণতা না থাকলে চরিত্র গঠন হবে না। ইউনিভার্সিটির শিক্ষায় যতই শিক্ষিত হোক না কেন, শেষে ঠাকুর বললেন,
শিক্ষার প্রথমেই হলো শিক্ষা কি, কেনই বা আমরা তা গ্রহণ করব, এর মূল ভিত্তি বা কারণ উদ্দেশ্য কি, এগুলো জানা দরকার। গুরু হওয়া চাই আচার্য কেন্দ্রিক, অর্থাৎ গুরুর অবর্তমানে যেন আচার্য সঙ্গ করতে পারি। জীবনে বহু সমস্যা আসবে, তার লিভিং গাইড বা লিভিং আইডিয়াল থাকা দরকার, তবে সেগুলো আমরা সমাধান করে এগিয়ে যেতে পারবো। অজপা নামে নেশাগ্রস্তের মতো নাম আর নামই অভেদ। তাই সেই সত্তা সচ্চিদানন্দ ঘনকে আমরা সদা দর্শন করতে পারবো, আনন্দে মগ্ন হয়ে থাকতে পারবো। কালের কলুষতা তাকে স্পর্শ করতে পারবে না, রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন স্পর্শ করতে পারবে না। শ্রী শ্রী ঠাকুর একটা বাণীতে বললেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণে বোধচয়নে জ্ঞানের সাগর হও না পার। প্রকৃত শিক্ষার মূলে আছে শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম। তাও আচার আচরণের মাধ্যমে সন্তানদের মধ্যে সেই আচারগুলো গজিয়ে তুলতে হয়। ছোটবেলা থেকেই যখন সবে আধো আধো বুলি ফুটবে, সেই সময় থেকে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলতেন, শিক্ষার মূল হচ্ছে মা বাবা। যেমন মা বাবাকে শ্রদ্ধা করে, বাবার দোষারোপ করে না কখনো, মায়ের দোষারোপ করে না, নিজেদের মধ্যে গালিগালাজ করে না, অসম্মানসূচক কথা বলে না, এই শিক্ষা ছেলে পেলে তখন মা বাবা উভয়ের প্রতি তার শ্রদ্ধা বেড়ে যায়। ঠিক তার বিপরীত হলেই গোল্লায়েরই সদর দ্বারে বাছাগুলোই রাখে, তখন ছেলে গোল্লায় চলে যায়। তাই মা বাবাকে শ্রদ্ধা করতে শেখাতে হয়, কুল মর্যাদার বিষয় এ গল্প করতে হয়, কুলের যে ইতিহাস সেগুলো তুলে ধরতে হয়। তখন ছেলে ভাবে আমি তেমন হয়ে গড়ে উঠব যাতে বাবা মার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একটা বাণী বললেন, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই শিক্ষা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে সুষ্ঠু স্বভাব হয়ই না। বর্তমানে এমন এক সময় চলছে যে মা বাবা আর একটি দুটি সন্তান নিয়ে সংসার, সন্তানদের চিন্তাধারার কোনো বিস্তৃতি নেই, সীমাবদ্ধ হয়ে সংকীর্ণতা পেয়ে বসেছে। এই চারজনের মধ্যেই বাবা মায়ের নেশা সন্তানের বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত করে তোলা। তার জন্য যা যা করণীয় তা করতেই হবে, যেন টাকা রোজগারের একটি যন্ত্র তৈরি করা। অন্যদিকে শিক্ষক সমাজেও কোনো আদর্শ নেই, তাই চরিত্রের কোনো বালাই নেই, তাদেরও ওই অর্থকেন্দ্রিক মানসিকতা, তাই ছাত্রের প্রতি দরদ দেখা যায় না। তার অভ্যাস ব্যবহার চরিত্র গঠন আচার আচরণের দিকে, তার উন্নতির দিকে কাউরির কোনো নজর নেই, না বাইরের শিক্ষকের না নিজের মা বাবার। তাই প্রকৃত শিক্ষার অভাব আজকে দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে। কাগজ খুললেই নিত্য আমরা দেখতে পাই খুনোখুনি, মারামারি, কাটাকাটি, হানাহানি, রেপ, ধর্ষণ, হত্যা। এইসব দেখলেই মন খারাপ হয়ে যায়। ছেলেপিলেদের সঙ্গে টিভি নিউজ দেখলে এই একই জিনিস দেখা যায় না। ঠাকুর বললেন, ডিগ্রি প্রায় শিক্ষিত হয় না, ডিগ্রি পেয়েছে অনেক কিন্তু কোনো শিক্ষিত হয়নি। কথা সর্বস্ব হয়ে কথার ব্যবসা করে, কিন্তু আচরণের ধার ধারে না। শিক্ষার নামে এই ভিসিয়াস সাইকেল, দুষ্ট চক্র চলছে সারা দেশে। মোট কথা শিক্ষাতেই শিক্ষার অভাব। যারা বড় বড় কথা মুখে বলেন, আলোচনা করেন, অথচ কাজে তা ফুটিয়ে তুলতে পারেন না, তারা যদি হন শিক্ষক, তবে ছাত্রতা তো ওই রকমই হবে। আবার বলছেন, সৎ শিক্ষা
এবং সৎ অভ্যাসের অভাবে মানুষ যে কত দুঃখ পায় জীবনে তার অন্ত নেই। ভিতরে যদি মাল না থাকে, সততা না থাকে, তবে উপরের শিক্ষার ডিগ্রি সার্টিফিকেট নিয়ে কি হবে? যেখানে পপুলেশন এক্সপ্লোশন ঘটছে কিন্তু সৎ মানুষের অভাব। বিনয়, সদাচার এগুলো তাদের স্বভাবগত করে তুলতে হবে। এই রকম পরিবেশের মানুষ হলে সেটা আয়ত্ত করতে বেশি দেরি হবে না। আবার পরিবারের ছেলেমেয়েরা জন্মসূত্রে অনেকখানি শুভ সম্পদ নিয়েই জন্মায়। বেশিরভাগ ক্ষেত্রে সহজেই তা ভালো হয়। শ্রী ঠাকুর বললেন, এডুকেশন মানে আচার আচরণ চরিত্র, যেটা পুঁথিতে বা স্কুলে বাড়িতে মজুদ থাকে না, চোখে দেখা যায় না, সরকারি দপ্তরখানাতেও পাওয়া যায় না, যেটা করে করিয়ে অভ্যস্ত করে তুলতে হয়। শ্রদ্ধার ভেতর দিয়ে জীবন্ত ঋষি হলেন আদর্শ আচার আচরণ এবং চরিত্রের পরম উৎস। আর শিক্ষাটা তাই, ওইখান থেকে মানুষের চরিত্র গঠন হয়। এই অবস্থায় সুচারু সুন্দর শক্তিশালী শিক্ষাটা সরকারের হাতে গেলে সবটাই যেন মেকি আয় করার একটা সংস্থা ভাবে। সেই জন্য এখানে আবার পলিটিক্যাল ইন্টারেস্টে অযোগ্য ব্যক্তি শিক্ষক হয়ে ওঠে, যার পরিণতি আমাদের ভুগতে হয়। এডুকেশন শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ এডুকেয়ার, যার অর্থ টেনে বার করা বা প্রকাশ করা। ভেতরের সম্ভাবনা ক্ষমতাকে শিক্ষক টেনে বার করে প্রস্ফুটিত করে তুলবেন। এডুকেশন সম্বন্ধে শ্রী ঠাকুর বললেন, যার ভিতর দিয়ে মানুষের ইনস্টিংক্ট, সহজাত স্বভাব, ঐতিহ্য, কৃষ্টি জাগ্রত করে মানুষের ব্যক্তিত্ব সংহত হয়ে ওঠে এবং সর্বাঙ্গীন সুসংগঠিত নিয়ে তাকে বলা হয় এডুকেশন। রামকৃষ্ণ ঠাকুর এই সম্বন্ধে বলছেন, যতদিন বাঁচি ততদিন শিখি। কাজেই শিক্ষার শেষ নেই। শিক্ষা কোনো বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই এডুকেশন ইজ নট এ প্রিপারেশন ফর লাইফ, রাদার ইট ইজ লিভিং। যতদিন বাঁচব ততদিন শিখব। স্বামী বিবেকানন্দ বলছেন, এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। যদি শিক্ষা বলতে কতগুলি বিষয় জানা মাত্র বোঝায়, তবে লাইব্রেরিগুলোই তো সব থেকে শিক্ষিত হতে পারত। সব থেকে জ্ঞানী অভিধানগুলোকে মনে করা হতো ঋষি, তা কিন্তু নয়। আমাদের চরিত্রের মধ্যে সেই আধ্যাত্মিক লৌকিক সর্বপ্রকার শিক্ষা নিজেদের হাতে কলমে বাস্তবে করে তৈরি হতে হয়, তবেই সে শিক্ষিত হয়ে ওঠে। মহাত্মা গান্ধী বলছেন, বাই এডুকেশন আই মিন অ্যান অলরাউন্ড drawing out of the best in child and man body and mind and spirit. রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, কেবল ইন্দ্রিয়ের শিক্ষা শিক্ষা নয়, কেবল জ্ঞানের শিক্ষা নয়, বোধের শিক্ষা প্রয়োজন। নেতাজি বললেন, ছাত্র জীবনের উদ্দেশ্য শুধু পরীক্ষায় পাস আর স্বর্ণ পদক লাভ তা নয়, কিন্তু দেশ সেবার জন্য প্রাণের সম্পদ যোগ্যতা অর্জন করা, দশের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করা, দেশ মাতৃকার চরণে নিজেকে নিঃশেষ করে বিলিয়ে দেওয়া, এটাই একমাত্র সাধনা হওয়া উচিত। আর এই সাধনার আরম্ভ ছাত্র জীবনে করতে হবে। অবতার পুরুষ, মহাপুরুষ, মনীষী যাই বলি না কেন, তাদের প্রত্যেকের বক্তব্য যে শিক্ষা মানে পাণ্ডিত্য নয়, ডিগ্রিধারী নয়। শিক্ষা হলো সহজ জ্ঞান, ব্যবহারিক জ্ঞান, প্রতিফলিত জ্ঞান, মানুষের আচার আচরণ,
চরিত্র গঠন। তাই এমন শিক্ষা দিতে পারে যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ গুরু। শিক্ষার পিছনে যদি ধর্ম না থাকে, শিক্ষার উদ্দেশ্য যদি না হয় ধর্মকে পরিপালন করা, তবে এমনতর অস্বাভাবিক ঝোঁক গজিয়ে উঠবে না। ধর্ম যদি চাই, সঙ্গে সঙ্গে চাই তার আদর্শ, তার সঙ্গে ধর্মের চেহারা দেখা যায়। আর এটা ঠিক যে রাজনীতি ধর্মকে পরিপূরণ করে না, করেনি। কারণ ধর্ম হলো তাই যা আমাদের জীবন ও বৃদ্ধিকে সর্বতোভাবে তুলে ধরতে চায়। শ্রী ঠাকুর বললেন, দুনিয়ায় আমাদের সবচাইতে বড় কারবার মানুষের সঙ্গে। তাই নানা প্রকৃতির মানুষ কেমন করে সত্তা সম্বর্ধনে সহায়ক করে তোলা যায়, প্রত্যেককে নিয়ন্ত্রিত করা যায়, সেই শিক্ষায় আমরা ছেলে মেয়েদের দেব। ওই শিক্ষা যদি না হয়, তবে সব শিক্ষাই নিষ্ফল হয়ে যায়। বর্তমানে শিক্ষার ধারণাটা এমন হয়েছে যে ছেলে মেয়ে দৈনন্দিন লেখাপড়ায় বোঝে, আর সামলানোর পর আর কোনো কিছু সে কাজ করবে না। অথচ ঠাকুরের ভাষায় মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের সঙ্গ করে ওদের সমস্যার কথা জানতে হবে, সত্তা সম্বর্ধনা সহায়ক যা কিছু তাকে জানাতে হবে, না হলে সব শিক্ষায় নিষ্ফল। প্রকৃত শিক্ষা সত্যি সমাজে অভাব। তাই বর্তমান পরিস্থিতিতে যা চলছে, তাতে দেশকে মানুষকে সম্মুখীন হতে হচ্ছে নানাবিধ সমস্যায়, নানাবিধ কষ্টে। তাতে সত্তা অস্তিত্বের বিঘ্ন ঘটছে। শ্রী ঠাকুর বললেন, লেখাপড়া এক জিনিস আর শিক্ষা আর এক জিনিস। সত্তা পোষণী বাদ দিয়ে যে শিক্ষা, তা শিক্ষা নয়। মানুষ লেখাপড়া শিখলেই তা শিক্ষা হয় না। যদি তা সত্তা পোষণী হয়ে বিন্যস্ত না হয়, আবার যা বৈশিষ্ট্য পরিপালনে না হয়, তা কিন্তু সত্তা পোষণে কমই হয়। কাজেই বৈশিষ্ট্যপালী হওয়া সত্ত্বেও শিক্ষা সদ্গুরুর কাছ থেকে গ্রহণ করে, তার অনুসরণ এবং অনুকরণ করে। এই অনুশাসনবাদ মেনে চললেই শিক্ষা গ্রহণ প্রকৃত হয়। তখন জীবন সার্থক হয়, সুন্দর হয়। লেখাপড়াটা শিক্ষার একটা গৌণ জিনিস। মুখ্য জিনিস হলো অভ্যাস, ব্যবহার, রোগ ঝোঁক, নেশা, চরিত্র, বৈশিষ্ট্য, কর্মদক্ষতা, স্ফুরণ ও নিয়ন্ত্রণ। তোমার বিদ্যা যদি মাথাতেই মজুদ থাকে, আর তা যদি ব্যবহারে লাগাতে না পারো, তবে বিদ্যায় তোমার কিছুই লাভ হয়নি। শ্রী ঠাকুরের ভাবাদর্শে সমাজকে, দেশকে, দশকে আমরা যেন শিক্ষিত করে তুলতে পারি, এই কাতর প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে বর্তমানে শিক্ষার অবনতির জন্যই সমাজের এত অধঃপতন। অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান হলে শিক্ষিত হবে। বিদ্যান এবং শিক্ষিতের মধ্যে পার্থক্য আছে। সবাই বিদ্যান হতে পারে, কিন্তু শিক্ষিত নয়। আমাদের জানার আপত্তি থেকে মানুষকে শিক্ষিত করে তোলে। শিক্ষা আমাদের উদার করে তোলে। বাবা মার কাছ থেকে আমাদের প্রথম ছেলেদের শেখে। দীক্ষা নিয়ে, সদ্গুরু দীক্ষা নিতে হবে। তার নীতি বিধিবিধানগুলো মেনে চললেই আমরা প্রকৃত শিক্ষিত হতে পারবো। আমাদের চরিত্রের মধ্যে আধ্যাত্মিক এবং চারিত্রিক এসব শিক্ষাগুলোকে ফুটিয়ে তুলতে হবে, সত্তা পোষণী হতে হবে। তার অনুশাসন মেনে চললেই আমরা প্রকৃত শিক্ষিত হতে পারবো। জয় গুরুদাদা। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম। পরম পিতা রানার উচ্চারণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন কামনা করে আমার দয়ালের রাঙা উচ্চারণে আমরা সবাই মিলে জয় গুরুদাদা। ভালো